বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। নিজের সংসদীয় কেন্দ্র উত্তরপ্রদেশের আমেঠিতে প্রস্তাবিত মেগা ফুড পার্ক প্রকল্পটি এনডিএ সরকার বাতিল করায় লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। লোকসভায় নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করে সরব রাহুল গান্ধী। নিজের সংসদীয় কেন্দ্র উত্তরপ্রদেশের আমেঠিতে প্রস্তাবিত মেগা ফুড পার্ক প্রকল্পটি এনডিএ সরকার বাতিল করে দিয়েছে বলে সংসদে অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে বৃহস্পতিবার কাঠগড়ায় তুললেন কংগ্রেস সহসভাপতি। প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি করছেন, বদলের রাজনীতির যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবে করছেন না, ক্ষোভের সুরে একথা বলেছেন রাহুল। এদিন কৃষকদের সংকট নিয়েও কেন্দ্র সরকারকে তোপ দাগেন রাহুল। সংসদে জিরো আওয়ারে ফুড পার্ক প্রকল্পটি বাতিল হওয়ার অভিযোগ তুলে রাহুল বলেন, নির্বাচনী প্রচারে আমেঠিতে যখন প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি বদলার রাজনীতি নয় বদলের রাজনীতিতে বিশ্বাস করেন, তার সেটা ভালো লেগেছিল। রাহুলের কথায় প্রধানমন্ত্রী যা করছেন সেটা তো প্রতিহিংসার রাজনীতি। তাদের পারিবারিক শক্ত ঘাঁটিতে ফুড পার্ক প্রকল্পটি বাতিল করা হয়েছে, সেটি কার্যকর হলে 10টি জেলার কৃষকদের উপকার হতো। বিজেপি বেঞ্চ থেকে লাগাতার বাধা দেওয়া হয় রাহুলকে। একসময় তিনি কটাক্ষ করে বলেন, আমি স্যুট বুট পটাটোর কথা বলছি না, আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কৃষকদের ক্ষোভের কথা জানাতে গিয়ে রাহুল বলেন, ওরা আমায় প্রশ্ন করেন ওরা আলু বেচেন 2 টাকা কেজিতে, অথচ এক প্যাকেট চিপস যাতে একটা গোটা আলুও নেই কি করে 10 টাকায় বিক্রি হচ্ছে, কোন জাদু বলে? ওরা বলেছেন সরাসরি কারখানায় আলু বেচতে পারলে বেশি লাভবান হতো। फूड पार्क बन रहा था, उसके बारे में बात करना चाहता हूं। कुछ साल पहले यूपी में मेरा दौरा था और एक किसान ने मुझसे सवाल पूछा, मेरे पास आया और उसने कहा, राहुल जी आप एक बात हमें समझाइए, हम आलू बेचते हैं 2 रुपए किलो, मगर जब हमारे बच्चे चिप्स खरीदते हैं तो 10 रुपए का पैकेट आता है, उसमें एक आलू होता है। और किसान ने मुझसे पूछा, आप हमें बताइए ये क्या जादू हो रहा है? और मैंने उन किसानों से पूछा, आपको क्या लगता है इसका कारण क्या है? ये आप बोलिए प्लीज। मैं भैया सूट की बात नहीं कर रहा हूं, आलू की बात कर रहा हूं। मैंने कहा कि राहुल जी इसका कारण यह है कि जो फैक्ट्रियां बनती हैं वो हमारे से दूर होती हैं। अगर हम डायरेक्टली अपना माल फैक्ट्री में बेच पाते तो जो बीच में से लोग पैसा ले जाते हैं बिचौले, उनको फायदा नहीं होगा और पूरा पैसा हमें मिलेगा। भाषण में एक अच्छी बात कही, भाषण में उन्होंने एक अच्छी बात कही जो उस समय मुझे अच्छी लगी थी। उन्होंने कहा कि मैं यहां बदले की राजनीति करने नहीं आया हूं, मैं बदलाव की राजनीति करने आया हूं। राजनेताओं के पास अपना वायदा ही होता है और सबसे जरूरी वायदा हिंदुस्तान में प्रधानमंत्री जी का होता है। পাল্টা কটাক্ষের সুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, তিনি যতদূর জানেন যে কোম্পানির ফুড পার্ক প্রকল্পটির করার কথা ছিল তারাই সরে গিয়েছে। यह जादू हमारी सरकार ने इजाद नहीं किया है, बल्कि यह जादू इजाद यदि किसी ने किया है तो इनकी सरकार ने इजाद किया है, हमारी सरकार ने इसका इजाद नहीं किया। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের পিংলায় বেআইনি বাজি তৈরি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু হয়েছে 10 জনের। গ্রেপ্তার করা হয় বেআইনি বাজি কারখানার মালিক রঞ্জন মাইতিকে। এই ঘটনার তদন্তে নামে সিআইডি। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের পিংলায় বেআইনি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। সরকারি মতে মৃত্যু 10 জনের, বেসরকারি মত অবশ্য নিহতের সংখ্যা 20 জনেরও বেশি। বিস্ফোরণে গুরুতর জখম 3 জন হাসপাতালে ভর্তি। বুধবার রাত 9:30 নাগাদ হঠাৎই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে জামনা 2 নম্বর পঞ্চায়েতের ব্রাহ্মণবার গ্রাম। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা রঞ্জন মাইতি দীর্ঘদিন ধরে এলাকায় বেআইনি কারখানাটি চালাতেন। কারখানাটিতে বাজির পাশাপাশি বোমাও তৈরি হতো বলে অভিযোগ। কারখানার মালিক রঞ্জন মাইতির সঙ্গে এই বেআইনি ব্যবসায় যুক্ত ছিলেন রাম মাইতিও। বিস্ফোরণে মৃত্যু হয়েছে রাম মাইতি, তার স্ত্রী এবং ছেলেরও। তবে পিংলায় বিস্ফোরণের জেরে কাঠগড়ায় পুলিশও। বেআইনি বাজি কারখানার বিষয়ে বারবার পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বিস্ফোরণের তীব্রতায় কারখানা থেকে 100 মিটার দূরে ছিন্নভিন্ন দেহাংশ ছড়িয়ে পড়ে বলে দাবি গ্রামবাসীর। কারখানা চত্বরে গাছে গাছে ঝুলছে দেহাংশ। ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পিংলা থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, গোটা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। দেহ উদ্ধারের কাজ চলছে। সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে কারখানাটি। অধিকাংশ শ্রমিকই 8 থেকে 18 বছরের মধ্যে। বম ফেটে গেছে, ওখানে বসছিলাম, আমরা কাজ করছিলাম বমে।
ফাটলো কিভাবে, রাত্রে ফাটলো কিভাবে ওরা খেয়াল করিনি। মানে 12-13 জন, বম, বড় বম, ছোট বম, মেজেলা বম। ওরা ফুটায় বিয়েতে ফাটায়। আজ এখানে জানি না, আমরা পালিয়েছি, সবাই ছিল। পিংলায় বিস্ফোরণ কাণ্ডে চেন্নাই যোগ পাওয়া গেল। বিস্ফোরণ স্থল থেকে চেন্নাইয়ের বাসিন্দাদের নামে প্রচুর আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে চেন্নাইয়ের পেরামপুরের এক দোকানের রসিদগুলি মূলত সানগ্লাস ও হেলমেটের। এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিআইডি ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। ঘটনাস্থলে পৌঁছন সিআইডির খড়গপুরের ইউনিট, ভবানী ভবন থেকে বোমা বিশেষজ্ঞরা। পশ্চিম মেদিনীপুরের জলচক বাজার থেকে গ্রেপ্তার বেআইনি বাজি কারখানার মালিক রঞ্জন মাইতি। পুলিশ সূত্রে খবর, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12। এদিকে পিংলা বিস্ফোরণের সঙ্গে খাগড়াগড় কাণ্ডের মিল পাচ্ছে বিরোধীরা। এনআইএ তদন্তের দাবি বিজেপি ও কংগ্রেসের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিষাক্ত ফল খেয়ে একসঙ্গে আত্মহত্যার চেষ্টা চালালো কেরলের সাই ক্যাম্পের 4 মহিলা অ্যাথলিট। হেনস্থার অভিযোগ প্রশিক্ষকের বিরুদ্ধে। বিষাক্ত ফল খাওয়ায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে 15 বছরের এক অ্যাথলিটের। এরা প্রত্যেকেই কেরলের ওয়াটার স্পোর্টস সেন্টারে প্রশিক্ষণরত ছিলেন। প্রশিক্ষকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। বিষাক্ত ফল খেয়ে একসঙ্গে আত্মহত্যার চেষ্টা চালালো কেরলের সাই ক্যাম্পের 4 মহিলা অ্যাথলিট। বিষাক্ত ফল খাওয়ায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে বছর 15-র এক অ্যাথলিটের। বাকি 3 জনের অবস্থা সংকটজনক। এরা প্রত্যেকেই কেরলের ওয়াটার স্পোর্টস সেন্টারের প্রশিক্ষণরত ছিলেন। পুলিশ জানিয়েছে, সাইয়ের মেয়েদের হোস্টেলের ভেতরে 4 জনই বুধবার রাত 3টে নাগাদ ওই বিষ ফল খায়। স্থানীয় ফলটির নাম ওথালাঙ্গা। কিছুক্ষণ বাদেই তারা জ্ঞান হারায়। তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের পরে পাঠানো হয় আলাপুজা মেডিকেল কলেজে। 4 জনের পরিবারের অভিযোগ, কিছু সিনিয়র ওদের শারীরিক মানসিকভাবে হেনস্থা করছিল। যদিও হোস্টেলের ওয়ার্ডেন হেনস্থার অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, ওই মেয়েরা অজ্ঞান হওয়ার পরেই ওদের অবস্থার কথা জানতে পারেন তারা। হোস্টেলের কেউ ওদের উপর অত্যাচার করেনি বলেও জানিয়েছেন তিনি। Most tragic and shocking incident in the 3-decade-long existence of the Sports Authority of India. We are a national body tasked with the responsibility of identifying and nurturing talent throughout this country. 4 of our girl trainees attempted to commit suicide. This information came to me yesterday in the midnight. Ever since then, we have been following up with the state authorities, our own local SAI officials. The immediate priority with SAI has been to deal with this medical emergency. We have tried to ensure and do our best to see that they are getting the best medical attention. One girl trainee is no more with us. She succumbed to the poisoning early morning around 4. The other 3 girls are in critical condition. One girl who is conscious and is able to speak. The sub-divisional magistrate has taken her deposition. এদিকে মৃত মেয়েটির পরিবারের লোকজন তীব্র অসন্তোষ প্রকাশ করে জানিয়ে দিয়েছেন, তদন্তের নির্দেশ না দেওয়া হলে অপরাধীরা সাজা না পেলে তারা জাতীয় সড়ক অবরোধ করবেন, তাদের মেয়ের শেষকৃত্য করবেন না। It is a great loss to the country in general and Sports Authority of India and sports fraternity in particular. I express my deep condolences to those bereaved family and will extend our best possible support to those bereaved family. 3 girls are also undergoing treatment, and it is our top priority to give them best possible medical support at this juncture. Local police is investigating the matter, but I have directed DG SAI to immediately rush to the spot to give me a factual report, while law will take its own course. But I assure you that if anybody from Sports Authority of India is found to be guilty in this connection,
will be taken strictest possible actions against. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে এডিসি নির্বাচনে 28টি আসনে 28টিতে বামেদের জয়ে উচ্ছ্বাসিত সিপিএম পলিট ব্যুরো এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছে ত্রিপুরা বাসিন্দাদের। ত্রিপুরায় বামেদের বিপুল জয়। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ভোট হওয়া 28টি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন বামেরা। ভোট গ্রহণ হয়েছিল গত 3রা মে। 28টি আসনের মধ্যে বড় শরিক সিপিএম পেয়েছে 25টি, বাকি 3টি জিতেছেন সিপিআই, আরএসপি ও ফরওয়ার্ড ব্লক প্রার্থীরা। 5টি বাদে বাকি সব আসনে বাম প্রার্থীরা 50% বেশি ভোট পেয়েছেন। দলের এই চমকপ্রদ সাফল্যে উচ্ছ্বসিত সিপিএম পলিট ব্যুরো এক বিবৃতিতে ত্রিপুরার বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছে। সিপিএম বলেছে, ত্রিপুরার জনগণ রাজ্যে উপজাতি ও অউপজাতি বিভাজন সৃষ্টির যাবতীয় প্রয়াস বানচাল করে দিয়েছে। নির্বাচন হয়েছে শান্তিতেই। এর প্রশংসা করেছে পলিট ব্যুরো দলের নেতাকর্মী সমর্থকদেরও অভিনন্দন জানিয়ে সিপিএম বলেছে, তাদের কঠিন পরিশ্রমের জন্যই এই বিজয় এত অসাধারণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানী শিশু বিহার সংলগ্ন মন্ত্রীদের সরকারি আবাসন সংলগ্ন এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। ছিলেন পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিক সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। রাজধানী শিশু বিহার সংলগ্ন মন্ত্রীদের সরকারি আবাসন সংলগ্ন এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। এই দুই মন্ত্রীর সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিক সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী সকল মন্ত্রীদের কোয়ার্টারের সামনের রাস্তা পরিদর্শনের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার রাজন্য আমলের প্রাচীন পুকুরটিও পরিদর্শন করেন। এই পরিদর্শনের বিষয়ে পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে সাংবাদিকদের তরফে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, রাজ্যের মন্ত্রীদের সরকারি আবাসন অনেক পুরনো, এগুলিকে ভূমিকম্প সহনশীল করে তোলার ব্যাপারে পরিকল্পনা নেওয়া হচ্ছে, তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান মন্ত্রী বাদল চৌধুরী। আমাদের ডিপার্টমেন্টের রেগুলার এই কাজ সব প্রত্যেক দিনে আমরা করি। এটা আজকে একটা আইডিয়া ফর্ম করা গেছে। হ্যাঁ, আমাদের সব মিনিস্টারদের বাড়িঘর হচ্ছে অনেক পুরনো। আমাদের এটি আজকাল সিসমিক জোন অন্যান্য সমস্ত বিষয়ে এটাকে রিঅর্গানাইজ কীভাবে করা যেতে পারে সেটাই নিয়ে একটা এখন আলোচনা হয়েছে। এখন ইঞ্জিনিয়াররা দেখবেন আজকে আলোচনার ভিত্তিতে কীভাবে কোথায় সেট হতে পারে, আপনি কমেন্ট সিদ্ধান্ত তারপরে আমরা কাজ করি। তবে মুখ্যমন্ত্রী ও পূর্তমন্ত্রীর এই পরিদর্শনে খুশি স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে এডিসি নির্বাচন শেষ হতে না হতেই সন্ত্রাসের অভিযোগ ও পাল্টা অভিযোগের ঘটনা ঘটল কাটালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের দক্ষিণ তৈবান্দাল ও রামছড়া এলাকায়। বিজেপি প্রার্থী গ্রেপ্তারের প্রতিবাদে সোনামুড়া থানা ঘেরাও করল বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্যের উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন শেষ হতে না হতেই নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগ, পাল্টা অভিযোগের পালা শুরু হয়েছে। বুধবার এমনই এক ঘটনা ঘটেছে 22 কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের দক্ষিণ তৈবান্দাল ও রামছড়া এলাকায়। ভোটের ফলাফল বের হওয়ার পরই সিপিএম কর্মী সমর্থকরা বিজয় উল্লাসের নামে তৈবান্দালে 2টি এবং রামছড়ায় 1টি বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে বলে অভিযোগ বিজেপির। এই বিষয়ে বিজেপি প্রার্থী পদ্মকুমার ত্রিপুরা মেলাগড় থানায় একটি মামলা দায়ের করে। এদিকে সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে সিপিএম দলের পক্ষ থেকে বিজেপি প্রার্থী পদ্মকুমার ত্রিপুরার বিরুদ্ধে একটি পাল্টা মামলা দায়ের করে। রাতে মেলাগড় থানার পুলিশ বিজেপি প্রার্থী পদ্মকুমার ত্রিপুরাকে গ্রেপ্তার করে। এদিকে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ বিজেপি কর্মী সমর্থকরা প্রার্থী পদ্মকুমার ত্রিপুরাকে বিনা অপরাধে গ্রেপ্তারের বিরুদ্ধে এবং ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে সঠিক অপরাধীকে গ্রেপ্তারের দাবিতে সোনামুড়া থানা ঘেরাও করে। ঘেরাও চলে প্রায় 1 ঘন্টা। পরে আটক পদ্মকুমার ত্রিপুরাকে বিজেপি কর্মী সমর্থকদের সাথে মিছিল করে আদালতে যাওয়ার আশ্বাস দিলে ঘেরাও মুক্ত করে বিজেপি কর্মী সমর্থকরা। এদিকে এদিন পদ্মকুমার ত্রিপুরাকে আদালতে তোলা হলে মাননীয় বিচারক দেবলীনা কিলিকদার তার জামিন মঞ্জুর করে। আমাদের ত্রিপুরা রাজ্যে যে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন গিয়েছিল তার ফল ঘোষণা হয়েছে। বামফ্রন্ট বিজয়ের উল্লাসের নামে আমাদের ভারতীয় জনতা পার্টির 3টি পার্টি অফিস ভাঙচুর করেছে এবং যারা আমাদের পোলিং এজেন্ট ছিল এবং কাউন্টিং এজেন্ট ছিল রাজকুমার ত্রিপুরা এবং অজিত ত্রিপুরা,
এবং আরও বিভিন্ন কার্যকর্তাদেরকে আমাদেরকে তাড়িয়ে বিভিন্ন ঘর বাড়ি ভাঙচুর করে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং তারা এখন পর্যন্ত 15 জন কর্মী আমাদের পলাতক আছে জঙ্গলে। কিন্তু আমাদের যিনি প্রার্থী হয়েছিলেন পদ্মলোচন ত্রিপুরা, ওদেরকে রক্ষা করার জন্য যাওয়ার পর ওনার উপরেও আক্রমণ হয়। এফআইআর করেছে, তাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট না করে আমাদের 2 জন কর্মী যারা আহত হয়েছেন, একজন মেলাঘর হসপিটালে অ্যাডমিট আছেন, আর একজন আমাদের সুনামুড়ায় থানাতে আছেন, লকআপে ঢুকিয়ে রাখছেন। কিন্তু কী অপরাধ তাদের এখন পর্যন্ত কোনো উত্তর আমরা পাইনি। এই সম্পূর্ণ ঘটনাকে নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এই সম্পূর্ণ ঘটনার নিন্দা জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুধীরেন্দ্র দাশগুপ্ত বলেন, বর্মার উপর হামলা হয়েছে, 6-7টা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, বিজেপি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, সারা ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস চলছে এইভাবে। আর কিছু সংখ্যক থানার ওসি বা সাব ইন্সপেক্টর অফ পুলিশ দালালের ভূমিকা গ্রহণ করে সিপিএমের ক্যাডার বাহিনীকে সাহায্য করে যাচ্ছে এবং আক্রান্ত লোকদের বিরুদ্ধে যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে মামলা না নিয়ে যারা আক্রান্ত হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা কেস করে মানুষকে হয়রানি করছে। সাংবাদিক সম্মেলন আগরতলা শহরে করব এবং আজকে আমি আরও অনেক জায়গায় যাব, আরও 200 কিলোমিটার ঘুরবো, ঘুরে মোটামুটি পরিস্থিতি দেখে কালকে সাংবাদিক সম্মেলন করে আমি জানিয়ে দেব আমি কী ব্যবস্থা গ্রহণ করব। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ল চোর। অবশেষে গরু সহ চোরকে পুলিশের হাতে তুলে দেয় জনতা। ঘটনা কমলপুর দেবীছড়া গ্রামে। জনতাই জনার্দন। পুলিশের যে কাজ করার কথা ছিল সে কাজ গ্রামের মানুষ করে দেখালো। এখন যত দিন যাচ্ছে মানুষ পুলিশের উপর নির্ভর না করে স্বউদ্যোগে সম্মিলিতভাবে বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পুলিশের অর্ধেক কাজটা করে নেয়। বুধবারে দেবীছড়া গ্রামের একটি ঘটনা তাই মনে করিয়ে দেয়। সীমান্ত এলাকায় গরু চুরির ঘটনা নতুন কিছু নয়। কাঁটাতারের বেড়া হওয়ার পর গরু চুরির ঘটনা অনেকটা কমে গেছে বলে বলা চলে। কিন্তু সীমান্ত এলাকার বাইরে গরু চুরির ঘটনা ঘটলে স্থানীয় মানুষের যুগসূত্র অস্বীকার করার উপায় নেই। তার প্রমাণ মিলল কমলপুর মহকুমা কচুছড়া থানা এলাকার দেবীছড়া গ্রামে। সেদিন রথিন দেববর্মা নামে আদর্শ কলোনির এক ব্যক্তি ধনচন্দ্র পাড়ার শচীন্দ্র দেববর্মার 2টি হালের বলদ চুরি করে দেবীছড়া গ্রামে নিয়ে যাবার সময় জনতার হাতে গরু সহ ধরা পড়ে যায়। জনতার জেরায় রথীন্দ্র স্বীকার করে যে হালের বলদ 2টি চুরি করে এনেছে দেবীছড়া গ্রামের জনৈক গরু কারবারিদের কাছে বিক্রি করবে বলে। এলাকাবাসীর জেরায় রথীন ওই গরু কারবারির নাম বলতে অস্বীকার করে। এলাকাবাসী কচুছড়া থানায় খবর দিয়ে গরু চুরির ঘটনা সবিস্তারে জানায়। এলাকাবাসীরা গরু চুরির প্রসঙ্গে বলতে গিয়ে অভিযোগ করেন এখানে প্রায় সময় গরু চুরি হয়। এলাকাবাসীদের প্রশ্ন, কিভাবে গরু কারবারিদের সাথে চোরের যোগাযোগ হয় সেই ব্যাপারে প্রশাসন যাতে খোঁজ খবর নেয়। আমি কিছুক্ষণ আগে ফোন পাইলাম ওই মদন দেবকরিয়া, এখানে আমাদের এলাকার বাসী। এরপরে অভিজিৎ দেবনী আমার ফোন করলেন, যেখানে একটা গরু হালের বলদ 2টা নিয়ে এখানে ধরা পড়ছে, পাবলিকরা ধরছে। এরপরে আমি থানাতে যোগাযোগ করলাম, থানা কইছে আমি পাঠাই দিয়েছি। থানায় বসে দেখলাম তো প্রচুর লোক এখানে। গরুর মালিক আইসে, গরু মালিক প্রধান জিম্মা নিয়া গরু মালিক মারি লিয়ে গেছে আর আসামে ধরে নিচ্ছে। এই অবস্থা চলছে এখানের মধ্যে। এখানে প্রায় সময় গরু চোরাচুরি, এখানে যারা গরু বিক্রি করে এই করে সেই করে তাদের সাথে কী করে যোগাযোগ হইলো, কী করে এটা সুব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে আবার আবেদন। এইভাবে অনেক গরু চুরি আগে হয়েছিল, মধ্যে এখন বন্ধ হয়ে গেছিল। দেবীছড়াতে গরু চুরি হয়েছিল, এবার বন্ধ হয়েছে, এখন আবার শুরু হয়ে গেছে এই অবস্থা নিয়ে। এবং গরুর মালিক এখানে আইসে, গরুর মালিক আবার পরে গরু লিয়ে গেছে মালিকে, আর আসামে ধরে লিয়ে গেছে। এটা কইটা মাতাম না কিসে কেমন কমো, এত আদর্শ কলোনি তাই না। আগে আসলো জঙ্গলে জিমি করতো, যে আমরা এখানে কৃষ্ণ মেয়েটারে লইছি, লইয়া আগটা লইয়া গেছে। এখানে থাকিয়া তার সারিয়া দিয়া আবার আর অসির মেয়েটা লইছে। হ্যাঁ এরকম করিয়ে হ্যাঁ তার শ্বশুরের পিস্তল বলে হ্যাঁ বেশি আইছে। তারপরে এখানেও যেতে পারে না। হ্যাঁ এখন এরকম গ্রামে ঘুরিয়া ঘুরিয়া পাটপাড়ের মতো থাকে। ধৃত 2 জন স্বীকার করে যে তার কাকা শচীন্দ্র দেববর্মার হালের বলদ চুরি করার কথা।
ওই কাকার এখান থেকে না কয়া গরু আনছে আর আজ যাইব কয়া, তো তারা মানে ধরছে চুর কয়া, এরপরে কাকা তারারে খবর দিয়ে দিছে। তোমার মারধর করছিল? মারধর করছিল। গরুটি কই? গরু পরে কচুছড়া থানার এসআই ধীরেন্দ্র দেববর্মার নেতৃত্বে পুলিশ বাহিনী এসে রথিনকে গরু চুরির অপরাধে থানায় নিয়ে যায়। কচুছড়া থানার এসআই ধীরেন্দ্র দেববর্মা গরু চুরি প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, অভিযুক্ত রথিনকে গ্রামবাসীরা আটক করে গরু চুরির অপরাধে, সে তার কাকার গরু চুরি করেছে। কচুছড়া পিএসএ একটা খবর গেছে ওভার টেলিফোনে, সেখানে ওসির কাছে, সেখানে ওসির নাম হয়েছে এসআই কৃষ্ণধন দেবনাথ। এরপরে জামথং এরিয়াতে আমার মোবাইল করার জন্য পাঠাইছে, লগে লগে কইছে একটা টেলিফোন আইছে দেবেশ্বরের থেকে, একটা গরু চোর ধরে রাখছে পাবলিকে গরু সহ। আইয়া দেখি যে না, গরুটা তার কাকার কোনো পারমিশন ছাড়াই গরুটা নিয়ে আইছে। এরিয়ার পাবলিক গরু চোর কইয়া ধরছে, ধরার পরে খবর হয়েছে, কাকার কাছে দিছে। দেওয়ার পর কাকারা আইছে, কাকা আমার সঙ্গে কথা কইছে, না ঠিক আছে আমাকে কই আনছে না, পাবলিকে ধরছে। তার নাম কি? রথিন দেববর্মা। দীর্ঘদিন চুপ থাকার পর আবারও গরু চুরির প্রবণতা দেখা দেওয়ায় গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এডিসি নির্বাচনে 22 নং রাজাপুর মির্জা কাঠালিয়া সিপিএম প্রার্থী পরীক্ষিত মুরা সিং এর জয়ে বিজয় উল্লাসে মাতোয়ারা, শিশু থেকে মহিলা পুরুষ সকলেই। বিজয় মিছিল শেষে গোলমুড়া ভিলেজে এক উঠান সভা করেন বিজয়ী এই প্রার্থী। 1988 সালের 12 অক্টোবর বীরচন্দ্র মনুতে বীর শহীদ গান্ধীরায় মুরা সিং এর পুত্র পরীক্ষিত মুরা সিং 22 নং রাজাপুর মির্জা কাঠালিয়া সিপিআইএম প্রার্থী। পরীক্ষিত মুরা সিং বিপুল ভোটে জয় হওয়ায় গুলমুড়া জমাতিয়া পাড়ার উপজাতি কচিকাঁচা শিশু থেকে শুরু করে মহিলা পুরুষ একযুগে প্রার্থীকে নিয়ে পাড়ার জনপদ কাঁপিয়ে বিজয় উল্লাস করেন এবং নিজেদের হাতের তৈরি ফুলের মালা পরিয়ে প্রার্থীকে নিয়ে পুরো গ্রাম পরিক্রমা করেন। এলাকার উপজাতি অংশের মানুষের মধ্যে এই জয় নিয়ে উচ্ছ্বাস এবং উদ্দীপনা লক্ষ্য করা গেল। নির্বাচনী প্রচারে প্রার্থী পরীক্ষিত মুরা সিং ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরে পাড়ার মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে একটি প্রতিশ্রুতি ছিল। গুলমুড়া ভিলেজ পরিক্রমা করে এবং একটি উঠান সভা করে প্রার্থী পরীক্ষিত মুরা সিং বলেন, কারেন্ট ফাইনা নাंनाय सिने एलाकानि तापो बको मा भारतबो बुइहायगा मोखां खसुम थे हासाका थां तंना नांनाय एका आबुनो चुंसावो बामफ्रन सारा। পরীক্ষিত মুরা সিং এর পাশে যে 22 নং কাঠালিয়া রাজাপুর মির্জার কেন্দ্রে গরিব অসহায় শ্রমজীবী জাতি উপজাতি মানুষ রয়েছে, সেটা সর্বোচ্চ ভোট দিয়ে বিরোধীদের বুঝিয়ে দিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জুরি নদীতে ভেঙে পড়ছে ঘরবাড়ি। নদীর পার মেরামতের জন্য বহুবার পুর পরিষদে জানানো সত্ত্বেও কোনো হেলদোল নেই কর্তৃপক্ষের। বলছি ধর্মনগর পুর পরিষদ সংলগ্ন 10 নং ওয়ার্ড এলাকার কথা। এলাকাটি পুর পরিষদের 10 নং ওয়ার্ডের রাজবাড়ি এলাকা। এখানে পাশেই রয়েছে পুর পরিষদ অফিস, তার সাথেই আছে শ্মশান এবং পাশ দিয়ে বয়ে গেছে জুরি নদীর এক অংশ। আর এই ধর্মনগর পুর পরিষদ থেকে প্রায় 100 মিটারের মধ্যে গোপাল দাস, প্রবীর পাল, রিন্টু দে, বিক্রম সিনহা, বাবু সিনহা প্রমুখ ব্যক্তিগণের বাড়ির পেছন দিয়ে নদীটি বয়ে গেছে। আর এই নদীর পার ভাঙতে ভাঙতে বাড়ির ঘর পর্যন্ত এসে গেছে। এলাকাবাসীর অভিযোগ, পুর পরিষদে এ ব্যাপারে অনেকবার বলা হয়েছে, এমনকি পুর পরিষদের লোকজন এসে দেখেও গেছে, কিন্তু কোনো কাজ হয়নি বিগত 10 বছর যাবৎ। দিন যত যাচ্ছে নদীর পার ভেঙে বাড়িতে ঢুকছে, কয়েকটি ঘরের নিচ পর্যন্ত মাটি ধসে পড়েছে। তারা অভিযোগ করেন, এবারও যদি নদীর ভাঙ্গনে পুর পরিষদ এগিয়ে না আসে তবে তারা বিকল্প রাস্তায় যাবে। এটা তো নদী ওই সাইডটা বর্তাছে, হ্যাঁ, দীর্ঘদিনের সমস্যা। এই আমরা এই সাইডে ভাঙতেছে সবসময়। এটা অনেক গত 10 বছর ধরে, বিগত 10 বছর ধরে এই সমস্যাটা, বুঝলেনি, 10 বছর ধরে এই সমস্যাটা। এটা তো অনেক ইয়াতে নগর পঞ্চায়েতের অনেক জানানো হয়েছে, এখন তো মিউনিসিপ্যালিটি জানানো হয়েছে, কিন্তু এই সমস্যাটা পার্মানেন্ট সমাধান হইতেছে না। আচ্ছা, একটা হ্যাঁ, পুরো পরিষদে তো দীর্ঘদিন ধরে জানানো হইতেছে,
বিগত 10 বছর ধরে এটা জানানো হয়েছে। এই সমস্যা তো আমরা নতুন না। লিখিত দিচ্ছেন? লিখিত দেওয়া হয়েছে না, তারা ফিজিক্যালি আমরা গিয়া ডেপুটেশন দেওয়া হয়েছে, এখানে সবই গিয়া ডেপুটেশন দিচ্ছে। একটা লিখিত বলে ডেপুটেশন দিয়েছি। হ্যাঁ, এই জায়গাটার নাম? এটা রাজবাড়ি। নদীটার নাম? এটা জুড়ি নদী। আর তো এখান থেকে পুরো পরিষদ অফিসটা তো হার্ডলি 50 মিটার হইব। হ্যাঁ, এখানেই কিন্তু পুরো পরিষদের কিনারে এরকম কটার করে শ্মশানটা কিনারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সামান্য তুফান বৃষ্টিতে সম্পূর্ণ ভেঙে পড়ে এক দিনমজুরের বসতঘর। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার সর্দুকরকরি এডিসি ভিলেজে। বৃহস্পতিবার দুপুরে সামান্য তুফান বৃষ্টিতে সম্পূর্ণ ভেঙে পড়ে দিনমজুর ধন্যপদ্ম মলসমের বসতঘর। বাতাসের গতি এত প্রবল ছিল যে দেখতে দেখতে মলসমের ঘরের ছাউনি মুহূর্তের মধ্যে উড়ে যায়। কোনো মতে প্রাণে বাঁচে মলসম সহ তার পরিবারের লোকজন। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত সদ্যকরকরি এডিসি ভিলেজের দেবজাং পাড়ার ধন্যপদ্ম মলসমের বসতঘরটি এদিন দুপুর 12টা নাগাদ তুফানে ভেঙে যায়। কাজের শেষে তারা বিশ্রাম করছিল ঘরে, তখনই ঘরটি ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে। কোনো মতে প্রাণ বাঁচলেও ঘরে থাকা আসবাবপত্র, ছেলে মেয়েদের পড়ার বই খাতা সব নষ্ট হয়ে যায়। জানা যায় তার অন্য কোনো আর ঘর না থাকায় এই দিনের রাতটি কাটানো মুশকিল হয়ে যাবে তার পরিবারের পক্ষে। এদিকে সারাদিন ধরে চলে বৃষ্টিপাত। পঞ্চায়েতের লোকদের জানানো হলেও সংবাদ লেখা পর্যন্ত কেউ দাঁড়ায়নি মলসম পরিবারের পাশে। আমরা ঠিক দুপুরের সময় 12টা আমরা বিশ্রাম করতে আইসে আর কি, কাজ থেকে আমরা ঘরে ভাত খাইতে আইছিল। সেই সময়ে হঠাৎ কোনো এইভাবে তুফান আইব কইয়া কেউ ভাবতে পারতেছে না। এমন সময়ে হঠাৎ তুফান ঝড় আর কি, একদম ওই পুকুর দিক থেকে আয়া পাল্টাইছে আর কি। না, কেউ আইছে না। তারা খবর পাইছে? খবর পাইছে, আইব কইয়া এখন পর্যন্ত কেউ আইছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।